ভিডিওতে আমরা দুটো জৈবনিক প্রক্রিয়া সালোকসংশ্লেষ এবং শ্বসন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসছি সালোকসংশ্লেষ। সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। সবুজ অংশ উদ্ভিদের তাতে যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে সংগ্রহ করা জল এবং কার্বন ডাই অক্সাইড এদের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাবার উৎপন্ন করে। অর্থাৎ বলা যেতে পারে যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করার প্রক্রিয়া হলো সালোকসংশ্লেষ। সালোকসংশ্লেষ কোথায় ঘটে? যেহেতু ক্লোরোফিল একটা প্রধান উপাদান, তাহলে সবুজ উদ্ভিদের যে পাতা, সবুজ অংশ, পাতার মেসোফিল কলা, সেখানে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে। কি কি কাঁচামাল লাগে? পরিবেশ থেকে দিতে হয় কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক এবং রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থটা মনে রাখতে হবে যে ক্লোরোফিল। যেহেতু পাতাতেই উদ্ভিদের এই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে এবং সৌরশক্তি আবদ্ধ হয়ে যায়, তাই অনেক সময় পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়ে থাকে। পাতা ছাড়া আর কোনো অংশে কি সালোকসংশ্লেষ সম্ভব? বলবো হ্যাঁ, সম্ভব। কারণ সবুজ যে অংশ, অর্থাৎ যেখানে ক্লোরোফিল আছে, সেই অংশ দ্বারাই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা করা সম্ভব। যেমন লাউ কুমড়োর যে সবুজ কাণ্ড, অর্কিড, পানি ফল এদের সবুজ মূল, পাত্রীকরণ মূল, মটর গাছের উপপত্র, আকাশমণির পর্ণবৃন্ত, মুক্তাঝুরি, বাসক এদের ফুলের যে পুষ্পধর পত্র থাকে, চালতা, শালুক এদের সবুজ বৃতি, কাঁঠালি চাপা, আতা এদের ফুলের দলমণ্ডল, আম, ডাব এদের ফল ত্বক, এগুলোতে কিন্তু সালোকসংশ্লেষ সম্ভব। কিছু কিছু প্রোটিস্টা আছে উদ্ভিদ ছাড়াও, যেমন ইউগ্লিনা, ক্রাইসামিবা এবং কিছু ব্যাকটেরিয়া, রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ক্লোরোবিয়াম, এরাও কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে। সালোকসংশ্লেষের কাঁচামাল হিসেবে আমরা কার্বন ডাই অক্সাইড, জল, ক্লোরোফিল এগুলোর কথা জানলাম। তো এগুলো উৎস কি? প্রথমেই চলে আসি কার্বন ডাই অক্সাইডের উৎস। স্থলজ যে উদ্ভিদ, তারা বায়ুমণ্ডলের গ্যাসীয় কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে। জলজ উদ্ভিদ জলে যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে তাকে গ্রহণ করে। এছাড়াও কার্বনেট এবং বাইকার্বনেট যে যৌগ, তার থেকেও কিন্তু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়। কিছু কিছু ভাসমান বা আংশিক নিমজ্জিত উদ্ভিদ আছে যারা ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করতে পারে। আবার যেগুলো সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ, তারা কিন্তু দেহতল দিয়ে কার্বন ডাই অক্সাইডকে ব্যাপন প্রক্রিয়া গ্রহণ করতে পারে। কার্বন ডাই অক্সাইডের গুরুত্ব কি? কার্বন ডাই অক্সাইড থেকেই গ্লুকোজটা তৈরি হয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কার্বন, সেটাই অঙ্গারাত্রিকরণের ফলে গ্লুকোজ উৎপন্ন করে। এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে থাকা যে অক্সিজেন, তার মূল উপাদান কিন্তু অক্সিজেন হিসেবে নির্গত হয়। কার্বন ডাই অক্সাইডের কার্বন কোষস্থ যৌগ, অর্থাৎ গ্লুকোজ বা অন্য কোনো পদার্থে রূপান্তর ঘটে। তো এই প্রক্রিয়াটা সালোক সংশ্লেষে কেবলমাত্র সম্ভব এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া এটা কখনোই সম্ভব নয়। জল। স্থলজ উদ্ভিদ তারা মাটির কৈশিক জলকে গ্রহণ করে। জলজ উদ্ভিদ বিভিন্ন জলাশয়ের জলকে গ্রহণ করে। পরাশ্রয়ী উদ্ভিদরা বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প তাকে গ্রহণ করে। মাটির কৈশিক জল সেটা মূলরোম দ্বারা অভিশ্রবণ প্রক্রিয়ায় শোষিত হয়। যারা সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ, তারা দেহতল দিয়ে গ্রহণ করে। কেউ কেউ বায়বীয় মূলের দ্বারা বা ভেলামেনের সাহায্যে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে। জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন দান করে ওকে এক্সাইটেড করে বা উত্তেজিত করে। দেখা যায় যে অন্ধকার বিক্রিয়ার সময় কার্বন ডাই অক্সাইডের বিজারণের জন্য যে হাইড্রোজেনের প্রয়োজন হয়, সেটা কিন্তু এই ভাঙা বা বিশ্লিষ্ট জল থেকেই পাওয়া যায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসেবে
অক্সিজেন পাওয়া যায়। এই অক্সিজেনের প্রধান উৎস কিন্তু জল। তার মানে জলবিহীন পরিবেশে কিন্তু সালোক সংশ্লেষ করা সম্ভব নয়। তাহলে দুটো কথা জানলাম, গ্লুকোজের কার্বনটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে এবং বাকি যে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন সেটা বেসিক্যালি জারণ প্রক্রিয়াটাকে চালানোর জন্য কাজে লাগে। আর জল সেটা বিশ্লিষ্ট হয়ে প্রথমে এইচ প্লাস এবং ওইচ মাইনাস উৎপন্ন করে, সেই ওইচ মাইনাস থেকে বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন পাওয়া যায় এবং অক্সিজেনের প্রধান উৎস তাহলে জল। এরপর সূর্যালোকের গুরুত্ব সম্পর্কে জানবো। সূর্য থেকে যে আলোকরশ্মি আসে তার শুধুমাত্র প্রায় 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার অংশ বা দৃশ্যমান আলোকরশ্মির যে রেঞ্জ সেটাই কিন্তু সালোক সংশ্লেষের সময় গৃহীত হয়। আমরা বলি যে বারবার সূর্যালোকের ফোটন কণা ক্লোরোফিলকে উত্তেজিত করে। তো ফোটন কণাটা বেসিক্যালি আলোক শক্তির একক। তো সেই ক্লোরোফিলকে উত্তেজিত করে এবং আহ, পরে জলের বিয়োজন হিল বিক্রিয়া, জল বিয়োজিত হয়ে গিয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়নে ভেঙে যায়। তো এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। এছাড়াও এই সময়তে যে শক্তির আদান প্রদান হয় সেটা এডিপির সঙ্গে অজৈব ফসফেটকে যুক্ত করে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরিতে সাহায্য করে, যাকে আমরা বলি ফটোফসফোরাইলেশন। রঞ্জক পদার্থ প্রধান হলো ক্লোরোফিল। এটা ক্লোরোপ্লাস্টের গ্রানার যে থাইলাকয়েড অংশ তার মধ্যে কোয়ান্টোজোম থাকে। এই কোয়ান্টোজোম এর প্রধান রঞ্জকটা হলো ক্লোরোফিল। ক্লোরোফিল দু প্রকারের, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি প্রধান অংশগ্রহণ করে। এছাড়া ক্লোরোফিল সি, ডি, ই এরাও কিন্তু অংশগ্রহণ করে থাকে। তবে অধিকাংশ উদ্ভিদেই কিন্তু ক্লোরোফিল এ এবং বি থাকে। ক্লোরোফিল যুক্ত কোষেই তো সালোক সংশ্লেষ ঘটে। তাহলে সবুজ পাতার মেসোফিল কলার সেটাই কিন্তু ক্লোরোফিলের প্রধান উৎস। ক্লোরোফিলের মধ্যে যে ধাতু থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামেরই একটা যৌগ হলো ক্লোরোফিল। সালোক সংশ্লেষের একক কি? সালোক সংশ্লেষের একক হলো কোয়ান্টোজোম। এবার প্রশ্ন আসতে পারে যে দৃশ্যমান আলোর সবকটা আলোক রশ্মিতে কি সালোক সংশ্লেষ ভালো হয়? বলবো না। বিশেষ করে প্রান্তীয় যে অঞ্চল নীল এবং লাল অংশে সক্রিয়তা কিন্তু বেশি, অর্থাৎ সালোক সংশ্লেষের হার এই দুটো অংশেই বেশি। কৃত্রিম আলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই কৃত্রিম আলোর দৃশ্যমান যে অংশ তার দ্বারা সালোক সংশ্লেষ হওয়া সম্ভব। এবারে আমরা সমগ্র সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে জানবো খুব ছোট আকারে। সালোক সংশ্লেষটা একটা জটিল প্রক্রিয়া। এখানে জল জারিত হয়, অক্সিডাইজড হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় বা রিডিউসড হয়। তার মানে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা যেতে পারে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দুটো অংশে ভাগ করা যেতে পারে। একটা দেখা যায় যে আলোর উপস্থিতিতে ঘটছে আর একটা আলোর অনুপস্থিতিতে ঘটছে। তো আলোর অনুপস্থিতিতে যেটা ঘটে তাকে অবশ্যই অন্ধকার দশা বলবো, আলোর উপস্থিতিতে যেটা ঘটে তাকে বলবো আলোক দশা। জারণ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে, তো এটা কিন্তু আলোক দশাতে ঘটে। আর বিজারণ প্রক্রিয়াটাতে আলোর অনুপস্থিতিতে ঘটে, সেজন্য তাকে অনেক সময় আলোক নিরপেক্ষ দশা বলে। এটা বিজ্ঞানী ব্ল্যাকম্যানের নাম অনুযায়ী ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়ে থাকে। আলোক দশা এবং অন্ধকার দশা এই দুটি দশা কোথায় কোথায় ঘটে? আলোক দশাটা রানা অঞ্চলে ঘটে এবং অন্ধকার দশা স্ট্রোমা অঞ্চলে ঘটে। ক্লোরোপ্লাস্টের গ্রানার যে থাইলাকয়েড পর্দা আছে তার ভিতরে কোয়ান্টোজোম আছে, সেগুলো এই সালোক সংশ্লেষের সময় রঞ্জক পদার্থ। তো প্রথমেই ক্লোরোফিল সৌরশক্তি দ্বারা উত্তেজিত হয়। উত্তেজিত হয়ে তার যে ইলেকট্রন সেটা হায়ার যে এনার্জি লেভেল উচ্চ শক্তি স্তর সেখানে স্থানান্তরিত হয় এবং সেখান থেকে পুনরায় ফিরে আসার সময় যে শক্তি ত্যাগ করে সেই ত্যাগ করা শক্তি গ্রহণ করে জল এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়নে ভেঙে যায়। অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি সক্রিয় ক্লোরোফিল দ্বারাই কিন্তু জল ভেঙে যায়। তো জলের এই বিভাজনকে ফটোলিসিস বা হিল বিক্রিয়া বলে। এই হিল বিক্রিয়ায় উৎপন্ন আয়নগুলো হলো এইচ প্লাস এবং ওইচ মাইনাস। এই ওইচ মাইনাস ও
ইলেকট্রন বর্জন করে OH মূলক তৈরি করে এবং পরবর্তী ক্ষেত্রে সেই OH মূলক থেকে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে ফটোলিসিস প্রক্রিয়ার পরের ধাপেই কিন্তু অক্সিজেন পাওয়া যায়। এজন্য এখানে এই পদ্ধতিটার নাম বলা হয় অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স বা OEC এর মাধ্যমে চলতে থাকে। এখানে NADP+ এর বিজারণ ঘটে ফটোলিসিস পদ্ধতিতে উৎপন্ন যে H+ আয়ন এবং ক্লোরোফিল থেকে যে নির্গত ইলেকট্রন সেটা NADP+ দ্বারা গৃহীত হয়, দিয়ে NADP+ তার সঙ্গে H+ এবং দুটো ইলেকট্রন যুক্ত হয়ে NADPH এবং H+ উৎপন্ন করে। অপরদিকে এই সক্রিয় ক্লোরোফিল থেকে যে নির্গত ইলেকট্রন সেটা যখন নিম্ন স্তরে নেমে এলো তখন বিভিন্ন ইলেকট্রন বাহক তার দ্বারা বাহিত হয়ে NADP+ দ্বারা গৃহীত হয় এবং ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রনের এরকম যখন পরিবহন হয় সেই সময় যে শক্তি বেরিয়ে যায় সেটা ATPase নামের যে উৎসেচক আছে তার দ্বারা গৃহীত হয় এবং এর ফলে ADP আর একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে গিয়ে ATP উৎপন্ন করে। তার মানে ADP প্লাস PI মানে ফসফেট ইনঅর্গানিক উৎপন্ন করে ATP। এখানে আলোক দশা কোথায় ঘটে দেখানো হয়েছে, কতগুলো ধাপ আছে। আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে, 6টা ধাপে ঘটে। সৌরশক্তির আবদ্ধকরণ, ক্লোরোফিলের সক্রিয়করণ, জলের আলোক বিভাজন, অক্সিজেন উৎপাদন এবং NADP+ এর বিজারণ এবং শেষে ফটোফসফোরাইলেশন বা ATP উৎপন্ন। এই কটা ধাপ আমরা জেনেছি এবং আলোক দশার যে বিক্রিয়া প্রদান সেটাকে দেওয়া হয়েছে 4 অণু জল, সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিল উপস্থিতিতে 4টে H+ এবং 4টে OH- উৎপন্ন করে। পরবর্তী ক্ষেত্রে 4টে OH- ইলেকট্রন বর্জন করে 4টে OH মূলক উৎপন্ন করে। সেই OH মূলকগুলো থেকে জল এবং অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এখানে কিন্তু অক্সিজেন যে উপজাত পদার্থ সেটা পাওয়া গেল আলোক দশার প্রভাবের ফলে। অন্ধকার দশা এটা আলোক নিরপেক্ষ দশা। এটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে ঘটে। 5টা ধাপ: কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ, ফসফরিক অ্যাসিড সংশ্লেষ, ফসফোগ্লিসারালডিহাইডের বিজারণ এবং RUBP পুনরুৎপাদন এবং গ্লুকোজ সংশ্লেষ। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অবস্থিত রিবিউলোজ বিসফসফেট RUBP যেটা কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হিসেবে কাজ করে। RUBP কোষে ব্যাপন পদ্ধতিতে গৃহীত কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে 6টা কার্বন যুক্ত অরবিটাল বিসফসফেট নামে একটা যৌগ তৈরি করে যেটা অস্থায়ী। পরবর্তী ক্ষেত্রে ফসফোগ্লিসারিক অ্যাসিড সংশ্লেষ। সবুজ কোষে যে অস্থায়ী অরবিটাল বিসফসফেট তৈরি হলো সেটা ভেঙে গিয়ে 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA উৎপন্ন করে। এখানে বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড সেটা প্রশস্ত যৌগে অর্থাৎ PGA নামের যৌগের মধ্যে অঙ্গীভূত হয়। সেজন্য এই বিক্রিয়াকে অঙ্গারাত্মীকরণ বলে। পরবর্তী ক্ষেত্রে PGA বিজারিত হয়। PGA আলোক দশায় যে ATP উৎপন্ন হয়েছিল তার সঙ্গে বিক্রিয়া করে দিয়ে BPGA তৈরি করে। তারপর BPGA এরা আলোক দশায় উৎপন্ন যে NADPH এবং H+ ছিল তার উপস্থিতিতে PGA বিজারিত হয়ে যায়, দিয়ে হয়ে যায় PGALD ফসফোগ্লিসারালডিহাইড। অর্থাৎ 12 অণু PGA, 12 অণু ATPর প্রভাবে 12 অণু BPGA এবং ATP উৎপন্ন করলো। তারপরের ধাপে BPGA NADPH এবং H+ এর সহায়তায় PGALD গঠন করলো এবং পুনরায় NADP+ এবং অজৈব ফসফেট তৈরি করলো যেটা আবার পুনরায় আলোক দশায় কাজে লেগে যাবে। RUBP এর পুনরুৎপাদন 12 অণু PGALD এটা বেসিক্যালি 3 কার্বন যুক্ত যৌগ, তো এর মধ্যে 10 অণু PGALD থেকে পুনরায় কিছু অন্তর্বর্তী যৌগের মাধ্যমে 6 অণু RUBP উৎপন্ন করে। অর্থাৎ 10 অণু PGALD থেকে 6 অণু RUBP গঠন করলো যেটা 5 কার্বন যুক্ত। শেষ ধাপে 2 অণু PGALD তার থেকে অন্তর্বর্তী যৌগের মাধ্যমে 6 কার্বন যুক্ত গ্লুকোজ উৎপন্ন করছে। অর্থাৎ 2PGALD যেটা 3 কার্বন যুক্ত তার থেকে পাওয়া যাচ্ছে 1 অণু গ্লুকোজ C6H12O6। এখানে আমরা সামগ্রিক সালোক সংশ্লেষের বিক্রিয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রবাহী চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যেখানে
সূর্যালোক থেকে ক্লোরোফিল হয়ে কিভাবে অন্ধকার দশা এবং আলোক দশার মাধ্যমে সামগ্রিক এই বিক্রিয়াটা হচ্ছে, কি কি উৎপন্ন হচ্ছে, কি কি গৃহীত হচ্ছে সবটা দেখতে পাচ্ছি। এবং সালোক সংশ্লেষের সবচেয়ে বড় গুরুত্ব হলো জীবজগতের শক্তির উৎস তো খাদ্য, তো সেই খাদ্যটা একেবারে প্রাথমিক পর্যায়ে সৌরশক্তি থেকে স্থৈতিক শক্তিতে আবদ্ধ হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, এবং এখানেই এটিপি অণুর মধ্যে আবদ্ধ হচ্ছে। তো এটা হলো সমস্ত কিছুর শক্তির উৎস। দ্বিতীয় ক্ষেত্রে পরিবেশে দেখো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গৃহীত হচ্ছে এবং অক্সিজেন বর্জন হচ্ছে। তার মানে প্রতি মুহূর্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকছে। তাহলে জীবজগতের সমস্ত খাদ্যের উৎস সালোক সংশ্লেষ, পরিবেশের ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষ খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী জৈবনিক প্রক্রিয়া, যেটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেটা হলো শ্বসন। শ্বসন প্রধানত সালোক সংশ্লেষের বিপরীত প্রক্রিয়া। সোজা কথায় বলতে পারি, সালোক সংশ্লেষিত শক্তি উৎপন্ন শক্তি জমা হয়েছিল, সৌরশক্তি আবদ্ধ হয়েছিল স্থৈতিক শক্তির রূপে এটিপি অণুর মধ্যে। শ্বসনে উল্টোটা হয়। শ্বসনে হয় খাদ্যবস্তু জারণ ঘটে, এবং জারণ ঘটে খাদ্যবস্তুর মধ্যে থাকা শক্তি আবার পুনরায় মুক্ত হয়, যে মুক্ত শক্তির দ্বারা আমরা সমগ্র কাজকর্ম চালাতে পারি। প্রতিটা জীব তার নিজের কাজকর্ম চালাতে পারে। সালোক সংশ্লেষে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, যেহেতু ওখানে শক্তি আবদ্ধ হচ্ছে। শ্বসনে জীবের শুষ্ক ওজন হ্রাস পায়, যেহেতু খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি মুক্তি ঘটছে। তাহলে সালোক সংশ্লেষ উপচিতি বিপাক, শ্বসন অপচিতি বিপাক। শ্বসন প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন এবং অবাত শ্বসন বলার আগে আমরা একটা জিনিস জেনে নেব যে উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন স্থান কোথায়। উদ্ভিদের বিপাকের হার খুব কম, ফলে গ্যাসের এক্সচেঞ্জে, গ্যাসের আদান প্রদান সেটা কিন্তু কম, ফলে উদ্ভিদের ক্ষেত্রে কোনো কিন্তু আলাদাভাবে শ্বসন অঙ্গ নেই। এরা পত্ররন্ধ্র, শ্বাসমূল এগুলোর মাধ্যমে শ্বসন প্রক্রিয়াটাকে চালায়। শ্বসন বলতে এখানে কিন্তু আমরা দু ধরনের শ্বসনকে হিসাব করতে পারি, একটা হচ্ছে অন্তঃকোষীয় শ্বসন, আর একটা হচ্ছে বহিঃকোষীয় শ্বসন। কোষের মধ্যে যে শ্বসন ঘটছে সেটা প্রতিটা জীবের সাইটোপ্লাজমে বা প্রোটোপ্লাজমে ঘটে চলেছে, আর সেই শ্বসন প্রক্রিয়ার বাইরের কোনো অঙ্গের সঙ্গে যে যোগাযোগ, সেটা হচ্ছে বহিঃশ্বসন প্রক্রিয়া। পত্ররন্ধ্র এটা আসলে অর্ধচন্দ্রাকার রক্ষী কোষ দিয়ে ঘেরা একটা ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে, সেটা পত্ররন্ধ্র। এটা সাধারণত বিসমাপৃষ্ট যে পাতা তার নিম্নত্বকে পত্ররন্ধ্র বেশি থাকে। লেন্টিসেল এটা গুল্ম ও বৃক্ষ জাতীয় কাণ্ডে ফলের ত্বকে ছোট ছোট ডিম্বাকার ছিদ্র দেখা যায়। এটাও সাধারণত ত্বকের যে ফেটে যাওয়া অংশ সেগুলো থেকেই তৈরি হয়, এবং এটা লেন্টিসেলের জন্য বলে। সুন্দরী গরান গেওয়া বা লবণাম্বুদ বা ম্যানগ্রোভ জাতীয় যে উদ্ভিদ, তারা লবণাক্ত কাদাযুক্ত মাটিতে জন্মায়। ওই ধরনের যে মাটি, তাতে অক্সিজেনের সরবরাহ খুব কম থাকে, ফলে শ্বাসকার্যের অসুবিধা হয়। সুতরাং ওরা মাটির উপরে শাখা প্রশাখাকে বাড়িয়ে দেয়, এবং সেটাকেই শ্বাসমূল বা নাসিকামূল বলে। এরা এদের উপরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যার সাহায্যে বায়ু থেকে অক্সিজেনকে গ্রহণ করতে পারে। আর প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শ্বাস অঙ্গ আছে, যার মাধ্যমে শ্বসন প্রক্রিয়াটাকে, বহিঃশ্বসন প্রক্রিয়াটা চালাতে পারে। যেমন ব্যাঙের ভিজে ত্বক, কেঁচোর ক্ষেত্রেও দেহত্বক, পতঙ্গ যারা তারা শ্বাসনালীর দ্বারা, মেরুদণ্ডী প্রাণী যেগুলো তাদের ফুসফুস আছে, এরকমভাবে বিভিন্ন শ্বসন অঙ্গের মাধ্যমে কিন্তু শ্বাসকার্য চালায়। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আবার কিছু জিওল মাছ আছে, তারা অতিরিক্ত শ্বাসযন্ত্রের উপস্থিতির জন্য তারা দুরকম পরিবেশেই শ্বাসকার্য চালাতে পারে। সবাত শ্বসন এই প্রক্রিয়াটা সত্যি কথা বলতে বায়ুজীবী জীব, অর্থাৎ যারা বায়ু ছাড়া বাঁচবে না এমন যে জীব, তাদের যে জীবকোষ, তাদের কোষে শ্বসন বস্তু প্রধানত গ্লুকোজ, এটা মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, অর্থাৎ বায়ব অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণভাবে জারণ ঘটে, এবং জারণ ঘটে জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে।
এবং শক্তি উৎপন্ন করে। এখানে উৎপন্ন শক্তির পরিমাণ কিন্তু বেশি। যেহেতু এগুলো বায়ুর উপস্থিতিতে ঘটে তাই এদেরকে বায়ুজীবী জীব বলে। সমাজ শ্বসন প্রক্রিয়াটা ৩টে ধাপে ঘটে: গ্লাইকোলিসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। সমাজ শ্বসন প্রক্রিয়াটা একেবারে অ্যামিবা অর্থাৎ এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীবের, সে উদ্ভিদ প্রাণী যাই হোক না কেন, তার প্রতিটা সজীব কোষে ঘটে। সমাজ শ্বসন গ্লাইকোলিসিস, ক্রেবস চক্র আর প্রান্তীয় শ্বসন এই ৩টে পার্টে ভাগ করা যায়। গ্লাইকোলিসিস এটা হচ্ছে সব শ্বসনের একটা জেনারেল পর্যায় বা সাধারণ পর্যায়। এই প্রক্রিয়াতে শ্বসন বস্তু অক্সিজেন ছাড়াই আংশিক জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড মুক্ত করে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে একটা চক্রাকার বা সাইক্লিক ওয়েতে বিভিন্ন প্রকার অ্যাসিড NADH, H+, FADH2 এগুলো উৎপন্ন করে এবং এই বিক্রিয়ার গোটা পথটা বিজ্ঞানী ক্রেবসের নাম অনুযায়ী হওয়ায় একে ক্রেবস চক্র বলে। আর তৃতীয় যে পর্যায় সেটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় যে ইলেকট্রন পরিবহন তন্ত্র আছে, ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম, এর মাধ্যমে ঘটে এবং সেখানে NADH, H+, FADH2 এগুলো জারিত হয়ে ATP উৎপন্ন করে। একে প্রান্তীয় শ্বসন বলে। সমাজ শ্বসনের বিক্রিয়াটা হলো C6H12O6 গ্লুকোজ অর্থাৎ প্লাস 6O2 অর্থাৎ অক্সিজেন উপস্থিতিতে জারণ হলো উৎসেচকের ভূমিকা আছে। উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু জল এবং প্রায় 686 কিলো ক্যালোরি তাপশক্তি। তাহলে সবাত শ্বসনে পুরোপুরিভাবে অক্সিজেন উপস্থিতিতে ঘটবে এবং এখানে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি। অবাত শ্বসন এই প্রক্রিয়াটায় অবায়ুজীবী জীব অর্থাৎ যে বায়ু ছাড়াও বাঁচতে পারে এমন জীব, তাতে জীবকোষে গ্লুকোজ বা খাদ্যবস্তু সেটা মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে অনেক ক্ষেত্রে অক্সিজেনযুক্ত যৌগ তার দ্বারা জারিত হয়ে যায়, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি করে এবং এখানে শক্তির পরিমাণ কিন্তু আংশিক অর্থাৎ কম শক্তি পাওয়া যায়। যে জীবগুলো এরকম প্রকার শ্বসনে অভ্যস্ত তাদেরকে বলা অবায়ুজীবী জীব, যেমন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ইস্ট, মনোসিস্টিস, কৃমি এরা। অবাত শ্বসন প্রক্রিয়াটা সাধারণত এই যে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া এদের দেহেতেই দেখা যায়। পদ্ধতিটা কীরকম হবে না, গ্লাইকোলিসিস হচ্ছে সাধারণ একটা স্টেপ, এতে গ্লুকোজ উৎসেচক দ্বারা জারিত হয়ে গিয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে। পরে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ওই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে না। তখন উদ্ভিদ কোষের যে পাইরুভিক অ্যাসিড সেটা ইথাইল অ্যালকোহলে আর প্রাণী কোষে সেটা উৎপন্ন হয়ে যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে উদ্ভিদ কোষে গ্লুকোজ জারিত হয়ে গিয়ে পাইরুভিক অ্যাসিড এবং পরবর্তী ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড এবং প্রায় 25 কিলো ক্যালোরি তাপশক্তি। প্রাণী কোষে গ্লুকোজ প্রথমে পাইরুভিক অ্যাসিড, পরবর্তী ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড এবং প্রায় 36 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করছে। ওভারঅল আমরা বলতে পারি যে গ্লুকোজ বিভিন্ন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা জারিত হয়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড, জল এবং প্রায় 50 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অবাত শ্বসনে কিন্তু উৎপন্ন শক্তির পরিমাণ অনেক কম। এরপর আমরা সন্ধান প্রক্রিয়া ফার্মেন্টেশন সম্পর্কে জানব। সন্ধান প্রক্রিয়ায় শ্বসন বস্তু সেটা হাইড্রোজেনের বিয়োজনের মাধ্যমে আংশিকভাবে জারিত হবে এবং বিভিন্ন যৌগ তৈরি করবে এবং শক্তির আংশিক নির্গমন ঘটাবে। কোথায় ঘটে? ইস্ট, ল্যাক্টোব্যাসিলাস এদের সাইটোপ্লাজমে ঘটে। বিভিন্ন প্রকার জীবাণু এবং ছত্রাক দ্বারা সন্ধান প্রক্রিয়াটা ঘটে। গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় প্রথমে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, সেটা উৎসেচক দ্বারা বিচারিত হবে, দিয়ে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড নামক বিভিন্ন যৌগ তৈরি করবে এবং এর ভিত্তিতেই কখনো কোহল সন্ধান, কখনো ল্যাকটিক অ্যাসিড সন্ধান নাম দেওয়া হয়ে থাকে। কোহল সন্ধানে গ্লুকোজ ইস্ট দ্বারা যে উৎসেচক নির্গত হয় সেটা জাইমেজ, তার প্রভাবে আংশিক জারিত হয়ে ইথাইল অ্যালকোহল এবং অল্প শক্তি এবং খুব কম পরিমাণ শক্তি উৎপন্ন করছে। যেহেতু অ্যালকোহল উৎপন্ন হচ্ছে তাই একে বলা হয় যে কোহল সন্ধান এবং দ্রবণটা দেখা যায় টোটালটা গেজে উঠেছে। আবার ল্যাকটিক অ্যাসিড সন্ধান যেটা, সেখানে দুগ্ধ শর্করা ল্যাকটোজ সেটা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার উপস্থিতিতে
বিশ্লিষ্ট হয়ে গিয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এর ফলে দুধ থেকে দই তৈরি পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড সন্ধানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব কি? সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, ভিনিগার, দই এই সমস্ত খাদ্যবস্তু উৎপন্ন করা যায়। আরেকটি বিষয় এখানে আলোচনা করে নেওয়া যায়, মানবদেহে শ্বসন প্রক্রিয়া। মানবদেহে শ্বসন প্রক্রিয়াটা প্রশ্বাস বা ইন্সপিরেশন এবং নিঃশ্বাস বা এক্সপিরেশন এই দুটো স্টেপে ভাগ করতে পারি। এটা অবশ্যই বহিঃশ্বসন। প্রশ্বাস প্রক্রিয়ায় শ্বাস পেশিগুলো প্রথমে সংকুচিত হয়, মধ্যচ্ছদা সেটা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়, ফলে বক্ষ গহ্বরের আয়তনে বাড়ে এবং পঞ্জর মধ্যস্থ যে পেশি সেগুলো সংকুচিত হয়ে গেলে বক্ষ পঞ্জরগুলো বাইরের দিকে বা উপরের দিকে ঠেলে আসে, ফলে বক্ষ গহ্বর দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়। এই দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পাওয়ার জন্য ভিতরে চাপ কমে যায়, যেহেতু আয়তন বেড়ে গেছে। চাপ কমে যাওয়ার জন্য কিন্তু সেই অবস্থায় ফুসফুসের মধ্যে চাপ বেশি থাকে, ফলে বাইরে থেকে অক্সিজেন যুক্ত বায়ু ফুসফুসে প্রবেশ করে। এরপর ফুসফুস দুটো প্রসারিত হয়, তখন অক্সিজেনযুক্ত বায়ু ফুসফুসে প্রবেশ করে। এর পরবর্তী ক্ষেত্রে ঠিক বিপরীত প্রক্রিয়াটি ঘটে। তখন ফুসফুসের ওপরে বাহ্যিক চাপ বেড়ে যায়। চাপ বেড়ে যাওয়ার জন্য ফুসফুসের বায়ুর চাপ বেশি হয়ে যায়। তখন ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু বাইরে বেরিয়ে আসে, যেটাকে আমরা নিঃশ্বাস বলছি। অর্থাৎ শ্বাস পেশিগুলো আবার পুনরায় শিথিল হয়ে যায়, মধ্যচ্ছদা পুনরায় উপরের দিকে উঠে আসছে, বক্ষ পঞ্জরাস্থিগুলো আগের অবস্থায় ফিরে আসছে। সেই সময় ফুসফুসের উপরে চাপ প্রয়োগ হয়, সেই চাপে কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু বাইরে বেরিয়ে আসে। ফুসফুসের মধ্যে ভিতরের দিকে অ্যালভিওলাই নামক খুব সূক্ষ্ম সূক্ষ্ম রক্তজালক থাকে, যেগুলো গ্যাসীয় পদার্থ অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানকে রাখে। এই অ্যালভিওলাই ক্ষতিগ্রস্ত হলে শ্বাসকষ্ট শুরু হতে পারে। এখানে আরেকটা কথা মনে রাখা প্রয়োজন যে শ্বাসকার্যের সময় শ্বাসপেশিগুলোর সংকোচন প্রসারণকে মোটর স্নায়ু নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের। এখানে আরেকটি বিষয় বলার যে আমরা প্রশ্বাস নিলে তারপর কিন্তু বুকটা ফুলে যায় মোটেই নয়, বরং আগে দেখো মধ্যচ্ছদা নেমে যাচ্ছে, পঞ্জরাস্থিগুলো আকারে সামনের দিকে সরে আসছে, ফলে আগে বুকটা ফুলে গিয়ে ভিতরে অনেকটা ফাঁকা জায়গা তৈরি করছে, ফলে সেই ফাঁকা জায়গার ভরাট করার জন্য বাইরে থেকে অক্সিজেনযুক্ত বায়ু প্রবেশ করছে। তাহলে অক্সিজেনযুক্ত বায়ু প্রবেশ করার পর কিন্তু বুকটা ফুলছে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে।